লক্ষ্মী স্টুডিওর ধারাবাহিক আয়োজন লিও তলস্তয়ের কালজয়ী উপন্যাস আনা কারেনিনার সর্বশেষ পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। কুজনিসেভ যেদিন পক্রবয়স্কতে এলো, লেভিনের পক্ষে সেটা বড়ই কঠিন দিন। পুরো মরশুমের সময় গ্রামের সমস্ত লোক তখন সব কিছু ভুলে যার যার কাজের মধ্যে ডুবে যায়। গম ও জই কাটতে হবে, আটি বাঁধতে হবে, গাড়ি বোঝাই করতে হবে, মাঠের ঘাস কাটতে হবে, পতির জমিতে নতুন করে লাঙল দিতে হবে, বীজ ঝাড়াই করতে হবে, শীতের গম বুনতে হবে। এসব কাজ দেখতে সরল ও সাধারণ মনে হতে পারে, কিন্তু ঠিক ঠিক সময়ে সব কাজ শেষ করতে হলে ছেলে বুড়ো নির্বিশেষে গায়ের সব মানুষকে 3 বা 4 সপ্তাহে কোনো রকম বিশ্রাম না নিয়ে একটানা কাজ করতে হয়। এমনকি রাতেও কাজ করতে হয়। 24 ঘন্টার মধ্যে দিনে 2-3 ঘন্টার বেশি ঘুমোতে পারে না। কালো রুটি আর কভাজে ভেজানো পেঁয়াজ ছাড়া অন্য কিছু খাওয়া জোটে না। আর প্রতিটি বছর সারা রাশিয়া জুড়ে এই ঘটনাই চলে। জীবনের বেশিরভাগ সময় গ্রামে কাটানোর জন্য এবং চাষিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশার জন্য এই মরশুমের সময় লেভিনও সর্বদাই চাষিদের উৎসাহ উত্তেজনার অংশীদার হয়ে ওঠে। খুব সকালে ঘোড়ায় চড়ে বেরিয়ে যায় শীতের প্রথম গম বোনা দেখতে। তারপর জই ফসল গাড়িতে বোঝাই করা ও গাদা করা দেখে যখন বাড়ি ফেরে, ততক্ষণে তার স্ত্রী ও শালিকা ঘুম থেকে উঠে কফি নিয়ে তৈরি হয়। তারপর হাঁটতে হাঁটতে খামার বাড়িতে গিয়ে নতুন ঝাড়াই যন্ত্রটার কাজকর্ম দেখে। সারাদিন নায়েব, চাষি, স্ত্রী, শ্বশুর, ডলি ও ছেলেমেয়েদের সঙ্গে কথাবার্তা বললেও সারাক্ষণ লেভিন মনে মনে একটিমাত্র বিষয়ই ভাবে, আমি কি, কোথায় এসেছি আর কেন এসেছি। নতুন করে ছাওয়া গোলাঘরের ঠান্ডা ছায়ায় দাঁড়িয়ে তাজা বাতাসে শ্বাস টানতে টানতে ও লোকজনের কাজকর্ম দেখতে দেখতে যত সব অদ্ভুত চিন্তা তার মাথায় এসে ভিড় করল। ওসব কাজ ওরা কেন করছে? আমি বা এখানে দাঁড়িয়ে ওদের কাছ থেকে কাজ আদায় করছি কেন? নিজেদের আন্তরিকতা প্রমাণ করবার জন্য ওরাই বা এত খাটছে কেন? আমার বন্ধু বুড়ি মাত্র নাই বা এত খাটছে কেন? আজ হোক, কাল হোক, আর 10 বছর পরে হোক, ওকে তো কবরে শোয়ানো হবে। তখন তো ওর কিছুই অবশিষ্ট থাকবে না। আর ওই যে খড় ভর্তি কোকড়ানো দাড়িওয়ালা ফিওদর, ওকেও তো কবরে শুইয়ে দেবে। অথচ সে কত পরিশ্রম করে চলেছে। কিন্তু শুধু ওরাই তো নয়, আমাকেও তো কবরে যেতে হবে, কিছুই পড়ে থাকবে না। এসবের অর্থ কি? এসব ভাবতে ভাবতে সে ঘড়িটা দেখল। 1 ঘন্টায় কতটা ফসল ঝাড়াই করা হয়েছে সেটা হিসাব করল। সেটার উপরেই নির্ভর করছে পরদিন চাষিদের কি কাজ করতে দেওয়া হবে। লেভিন ফিওদরের দিকে এগিয়ে গেল। সে পিপের মধ্যে ফসলের আঁটি জুগিয়ে দিচ্ছিল। যন্ত্রের শব্দকে ছাপিয়ে আরো উঁচু গলায় লেভিন তাকে আরো ধীরে আঁটি জোগাতে বলল। বড় তাড়াতাড়ি করছো ফিওদর, দেখছো না কেমন জমে যাচ্ছে? ধীরে হাত চালাও। ফিওদরের ঘামে ভেজা মুখটা ধুলোয় ভর্তি হয়ে গেছে। সে চেঁচিয়ে কি যেন জবাব দিল, কিন্তু আগের মতোই কাজ করতে লাগলো। লেভিন যন্ত্রটার কাছে এগিয়ে গিয়ে তাকে এক পাশে ঠেলে দিয়ে নিজেই আটির যোগান দিতে লাগলো। খাবারের সময় পর্যন্ত লেভিন চাষিদের সঙ্গে কাজ করলো। তারপর ফিওদরকে সঙ্গে নিয়ে ঝাড়াই ঘর থেকে বেরিয়ে এলো। ফিওদরের বাড়ি অনেক দূরের এক গ্রামে। অতীতে লেভিন সেখানকার জমি সমবায় সমিতিকে খাজনা বিলি করত। এখন সে জমি দিয়েছে বাড়ির প্রাক্তন চাকর কিরিলকে। ওই জমি সম্পর্কেই লেভিন ফিওদরের সঙ্গে কথা বলতে লাগলো। জানতে চাইল ওই গ্রামেরই ধনী ও নির্ভরযোগ্য চাষি প্লাতন পরের বছর ওই জমি নেবে কিনা। ভেজা বুকের উপর থেকে খড়ের টুকরোগুলো ঝাড়তে ঝাড়তে ফিওদর জবাব দিল, খাজনাটা বড়ই বেশি কনস্তান্তিন দিমিত্রিস, প্লাতন নিয়ে লাভ করতে পারবে না। ক্রিল্প পারে কেমন করে? ও মিথকা। ক্রিল্পকে সে তাচ্ছিল্য করে মিথকা বলে ডাকে। তার টাকা ঠিক তুলে নেবে, মজুরদের ঘাড় ভাঙবে আর কি। আমাদের মতো খ্রিস্টানদের জন্য তার কোনো দরদ নেই। ফোকানিস খুড়োর ব্রো প্লাতনকে সে ওই নামে ডাকে। ওর মতো নয়। সে কি জ্যান্ত মানুষের ছাল ছাড়াতে পারে?
কখনো পারবে না। একজনকে ধার দেয়, আবার আরেকজনকে টাকা না দিয়েই তাড়িয়ে দেয়। কখনো কারোর শেষ সম্বল নিংড়ে নেয় না। আর হ্যাঁ, তার মানুষের আত্মা, হ্যাঁ। আর একজনকে টাকা না দিয়েই তাড়িয়ে দেয় কেন? দেখুন, সব মানুষ তো একরকম নয়। কেউ বেঁচে থাকে শুধু নিজের জন্য, যেমন মিৎকা। শুধু নিজের পেট ভরাবার কথাই সে ভাবে। কিন্তু ফোকানিস খুড়ো, সে তো ধার্মিক মানুষ। সে বাঁচে আত্মার জন্য। সব সময় মনের মধ্যে রাখে ঈশ্বরকে। আত্মার জন্য বাঁচা, ঈশ্বরকে মনে রাখা। এসব কথার অর্থ কি? লেভিন প্রায় চিৎকার করে উঠল। অর্থ তো খুব পরিষ্কার, সৎ পথে, ঈশ্বরের পথে চলা। জানেনই তো, সব মানুষ একরকম হয় না। নিজের কথাই ধরুন, আপনি তো কারো প্রতি অন্যায় করবেন না। বুঝলাম বুঝলাম, বিদায়। লেভিন বিড়বিড় করে বলল। উত্তেজনায় তার গলা আটকে গেল। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ছড়িটা হাতে নিয়ে সে বাড়ির দিকে দ্রুত পা চালিয়ে দিল। ফোকানিস খুড়ো সৎ পথে চলে, ঈশ্বরের পথে চলে, আত্মার জন্য বেঁচে থাকে। চাষির মুখের এই কথাগুলো যেন এতদিন যে অসংখ্য চিন্তা ভাবনা তার মধ্যে তালাবন্ধ হয়ে পড়েছিল, সেগুলোকে মুক্ত করে দিল। তারা সব ঝাঁক বেঁধে একই লক্ষ্যে ছুটে চলল। তাদের আলোয় তার চোখ ধাঁধিয়ে গেল। বড় বড় পা ফেলে লেভিন রাস্তা ধরে হাঁটতে লাগলো। চাষির মুখের কথাগুলো বিদ্যুতের ছোঁয়ার মতো তার মনের খণ্ড খণ্ড বিচ্ছিন্ন চিন্তাগুলোকে একসঙ্গে গেঁথে দিয়েছে। তার মনে হলো একটা নতুন কিছু তার অন্তরের মধ্যে প্রবেশ করেছে। সেটা যে কি, তাই সে জানতে চায়। তাতেই তার আনন্দ। নিজের জন্য বাঁচে না, ঈশ্বরের জন্য বাঁচে। ঈশ্বর কে? লোকটি যা বলল তার চাইতে অর্থহীন আর কি হতে পারে। সে বলল, নিজেদের প্রয়োজনে আমাদের বাঁচা উচিত নয়। অর্থাৎ যাকে আমরা জানি, যা আমাদের মনকে টানে, যা আমরা চাই, তার জন্য নয়। আমাদের বাঁচা উচিত এমন কিছুর জন্য যাকে আমরা জানি না, ঈশ্বরের জন্য, যাকে কেউ জানে না, কেউ বোঝাতে পারে না। আচ্ছা, ফিওদরের অর্থহীন কথাগুলো কি আমি বুঝতে পারিনি? আর বুঝবার পরে আমি কি তাদের সত্যতাই সন্দেহ করেছি? সেগুলোকে কি আমার অর্থহীন, গোলমেলে ও অস্পষ্ট বলে মনে হয়েছে? না, তা হয়নি। তার কথাগুলোকে আমি ঠিক তার মতো করেই বুঝেছি, সম্পূর্ণ বুঝেছি। এত পরিষ্কারভাবে আর কিছুই বুঝিনি। জীবনে যেসব কথায় কখনো সন্দেহ করিনি, সন্দেহ করতে আমি অপরাগ। আর আমি একা নই, প্রত্যেকে, এ জগতের প্রত্যেকেই সেই কথাগুলো বোঝে। সেইগুলোই একমাত্র জিনিস যাকে কেউ সন্দেহ করে না। সেখানে সকলেই একমত। ফিওদর বলে, বাড়ির চাকর ক্রিলভ তার পেটের জন্যই বাঁচে। এটা তো পরিষ্কার, যুক্তিযুক্ত কথা। বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হিসেবে আমাদের সকলকেই তো পেটের জন্য বাঁচতে হয়। আর তারপরই ফিওদর বলল, পেটের জন্য বাঁচাটাই ভুল। আমাদের বাঁচা উচিত কল্যাণের জন্য, ঈশ্বরের জন্য। আর সঙ্গে সঙ্গে তার সে কথা আমি বুঝতে পারলাম। আমি এবং লক্ষ লক্ষ লোক যারা আমার আগে বেঁচে ছিল, লক্ষ লক্ষ লোক যারা এখন বেঁচে আছে, চিন্তায় দিন চাষিরা আর অজ্ঞান ব্যক্তি যারা এ বিষয় নিয়ে অনেক ভেবেছে, তাদের অনুপযুক্ত ভাষায় অনেক লিখেছে, আমরা সকলেই এই একটি বিষয়ে একমত। কোনটা ঠিক, কিসের জন্য আমাদের বাঁচা উচিত? একটি মাত্র জিনিসই পরিষ্কার, নিশ্চিত। আমারও সকলের সব সন্দেহের অতীত। আর এই একটি জিনিসকেই বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা চলে না। একটা আমাদের বুদ্ধির অতীত, এর কোনো কারণ নেই, কাজেই কোনো কার্যও থাকতে পারে না। কল্যাণের যদি কোনো কারণ থাকে তো সেটা কল্যাণ নয়। তার যদি কোনো কার্য, কোনো পুরস্কার থাকে, তাহলেও সেটা কল্যাণ নয়। অন্য কথায়, কল্যাণ কার্যকারণ শৃঙ্খলের অতীত। সে কথা আমি জানি, আর অন্য সকলেই জানে। একটা অলৌকিক ঘটনা আমি খুঁজে বেড়াচ্ছিলাম। দুঃখের কথা, কোনো অলৌকিক ঘটনা কখনো দেখিনি, তাই তাকে চিনতেও পারি না। এই তো অলৌকিক ঘটনা, একমাত্র অলৌকিক ঘটনা, সর্বদা উপস্থিত থেকে আমাকে চারদিক থেকে ঘিরে আছে, আর আমি তাকে দেখতে পাইনি। এর চাইতে বড় অলৌকিক ব্যাপার কি হতে পারে? এও কি সম্ভব যে আমার সব সমস্যার সমাধান আমি খুঁজে পেয়েছি, আমার সব যন্ত্রণার অবসান হয়েছে?
ধূলিমলিন বড় রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বাইরের উত্তাপ ও নিজের ক্লান্তিকে ভুলে গিয়ে লেভিন এই কথায় ভাবতে লাগলো। আর যন্ত্রণার অবসানের স্বস্তিতে তার মন ভরে উঠল। এ আনন্দ বিশ্বাসের অতীত। উত্তেজনায় ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। আর অগ্রসর না হতে পেরে সে রাস্তা থেকে নেমে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। একটা আসপেন গাছের ছায়ায় ঘাসের উপর বসে পড়ল। ভেজা মাথা থেকে টুপিটা খুলে নিয়ে কনুইতে ভর দিয়ে জঙ্গলের সতেজ ঘাসের উপর শরীরটাকে টান টান করে ছড়িয়ে দিল। মনে মনে বলল, আমাকে শান্ত হয়ে সব কিছু ভাবতে হবে। আমি এত খুশি হলাম কেন? কোনো নতুন বস্তু আমি আবিষ্কার করলাম? আমি বলে এসেছি, আমার দেহে এই ঘাস ও গুবরে পোকার দেহে একই জড় পদার্থের পরিবর্তনের লীলা চলেছে প্রাকৃতিক, রাসায়নিক ও শারীরিক নিয়মের বশে। আর সব কিছুর ভিতর দিয়েই এই আসপেন গাছ, ওই মেঘ, কুয়াশার জল, সব কিছুর ভিতর দিয়েই এক অবিরাম এগিয়ে চলার ছন্দ। সেই চলার শুরু কোথায় আর শেষই বা কোথায়? অনন্তকাল এগিয়ে চলা আর সংগ্রাম, যা চিরন্তন, তার কি গতি থাকতে পারে? সংগ্রাম থাকতে পারে? লোকটির কথা ভেবে আমার বিস্ময়ের সীমা নেই। ঈশ্বরের জন্য বাঁচা, আত্মার জন্য বাঁচা। নতুন কিছু আমি আবিষ্কার করিনি। যা আগেই জানতাম তাকেই নতুন করে চিনেছি। যে শক্তি আমাকে অতীতে দিয়েছে জীবন আর এখনও দিয়ে চলেছে, তাকেই আমি চিনেছি। সব ভ্রান্তি দূরে গেছে। আমি প্রভুকে চিনেছি। আর একবার সে গত 2 বছরের চিন্তাধারাকে সংক্ষেপে মনে মনে পর্যালোচনা করতে লাগলো। তার আদরের ভাইটি যখন রোগের হাতে এলিয়ে পড়েছিল, তখনকার সেই সুস্পষ্ট অপরিহার্য মৃত্যুর দৃশ্য থেকে আজ পর্যন্ত। একমাত্র তখনই সর্বপ্রথম সে উপলব্ধি করেছিল যে সব মানুষের জন্যই অপেক্ষা করে আছে যন্ত্রণা, মৃত্যু আর চিরন্তন বিস্মৃতি। সে বুঝেছিল এই চিন্তা নিয়ে সে বেঁচে থাকতে পারে না। হয় তাকে খুঁজে বের করতে হবে জীবনের এমন একটি ব্যাখ্যা যার ফলে জীবনটা একটা দানবীয় পরিহাস মাত্রে পরিণত হবে না, আর না হয়তো নিজেকেই গুলি করতে হবে। সে অবশ্য দুটোর কোনোটাই করল না। চিন্তা ও অনুভূতি নিয়েই বেঁচে রইল। সেই সময়েই সে বিয়েও করল। অনেক আনন্দময় মুহূর্ত কাটল, সুখী হলো। আর তারপরে জীবনের অর্থ খুঁজতে শুরু করলো। এতে কি প্রমাণ হলো? প্রমাণ হলো সে বেঁচেছে ঠিক পথে আর ভেবেছে ভুল। যে আধ্যাত্মিক সত্যকে সে মাতৃদুগ্ধের সঙ্গে নিজের মধ্যে গ্রহণ করেছিল, তার শক্তিতেই সে বেঁচেছে। কিন্তু চিন্তার ক্ষেত্রে সে সত্যকে শুধু অস্বীকারই করেনি, একটানা তাকে পরিহার করে চলেছে। এখন সে পরিষ্কার দেখতে পাচ্ছে, যে বিশ্বাস নিয়ে সে বড় হয়ে উঠেছিল, সেই বিশ্বাসই তার জীবনকে গ্রহণীয় করে তুলেছে। সেই বিশ্বাস যদি না থাকতো, আমি যদি না জানতে পেতাম যে ঈশ্বরের জন্যই আমাকে বাঁচতে হবে, নিজের বাসনার জন্য নয়, তাহলে আমার কি হতো? কোন জীবনের অধিকারী আমি হতাম? আমি ডাকাতি করতাম, মিথ্যা বলতাম, হত্যা করতাম। যা আমার জীবনের শ্রেষ্ঠ সুখের কারণ, তার কোনোটাই আমি পেতাম না। কিন্তু যত চেষ্টাই করুক না কেন, কিসের জন্য সে বেঁচে আছে সেটা না জানলে সে যে কীরকম পশুর মতো জীবে পরিণত হতো, কল্পনায়ও সে ছবি আঁকতে পারল না। আমার প্রশ্নের একটা জবাব আমি খুঁজছিলাম, কিন্তু চিন্তা সে জবাব দিতে পারেনি। সে ক্ষমতাই চিন্তার নেই। জীবনই জবাবটা দিল। আমার ন্যায় অন্যায়ের জ্ঞান। আমি নিজে এ জ্ঞান অর্জন করিনি, অন্য সকলের মতোই দান হিসেবে পেয়েছি। অর্জন করতে পারিনি বলেই সে দানটি পেয়েছি। কেমন করে পেলাম? প্রতিবেশীকে ভালোবাসবো, তার গলা কাটবো না, এটা কি যুক্তির সাহায্যে জেনেছি? শিশুকালেই এই কথাটা শুনেছি, খুশি মনে বিশ্বাস করেছি, কারণ যা আগে থেকেই আমার অন্তরের মধ্যে ছিল তার সঙ্গে কথাটা মিলে গিয়েছিল। কে সেটা আবিষ্কার করলো? যুক্তি নয়, যুক্তি আবিষ্কার করেছে জীবন সংগ্রাম। যে তোমার পথের বাধা হবে তাকেই কেটে শেষ করো। এ শিক্ষাও যুক্তির। যুক্তির সাহায্যেই সে সিদ্ধান্ত পাওয়া যায়। যুক্তি প্রতিবেশীকে ভালোবাসার কথা শেখাতে পারে না, কারণ সেটা যুক্তিযুক্ত নয়। পাশ ফিরে উপুর হয়ে একটা ঘাসের ডগাকে না ছিঁড়ে গিট দিতে চেষ্টা করতে করতে সে আপন মনেই বলল, হ্যাঁ, অহংকার। বুদ্ধির অহংকার বুদ্ধির বোকামিও বটে। আর তার চাইতেও খারাপ জোচ্চুরি, বুদ্ধির জোচ্চুরি।
নিজের মনেই বলল, মনের বেশ্যাবৃত্তি। ডলি ও তার ছেলে মেয়েদের নিয়ে একটা সাম্প্রতিক দৃশ্য লেভিনের মনে পড়ে গেল। কাছাকাছি কেউ ছিল না। সেই ফাঁকে ছেলেমেয়েরা মোমবাতির উপর দুধের বাটি ধরে রাজবেরি রান্না করলো এবং সরাসরি কুজো থেকে একে অন্যের গলায় দুধটা ঢেলে দিল। সেটা দেখতে পেয়ে ডলি লেভিনের সামনেই বক্তৃতা শুরু করে দিল। বড়রা কত পরিশ্রম করে সেসব জিনিস তৈরি করেছে, তোমরা সেগুলো ভাঙছো। সব বাটিগুলো এভাবে ভাঙলে তোমাদের জল খাবার পাত্র থাকবে না, আর এভাবে সব দুধ ঢেলে ফেললে তোমাদের খাবারও কিছু থাকবে না, তোমরা না খেয়ে মরবে। ছেলেমেয়েরা যেরকম নির্বিকার অবিশ্বাসের সঙ্গে মায়ের কথাগুলো শুনল, তা দেখে লেভিন অবাক হয়ে গেল। তাদের মনে এটুকু মাত্র কষ্ট হলো যে তাদের মজাটাই বন্ধ হয়ে গেল। মায়ের কথার একটি শব্দও তারা বিশ্বাস করল না। বিশ্বাস করবেই বা কেন? এত বেশি জিনিসপত্র তাদের দেওয়া হয় যে এ কথা তারা বিশ্বাস করতেই পারে না যে তার দু চারটে ভাঙলে বিশেষ কোনো ক্ষতি হতে পারে, বা সেগুলো ছাড়া তারা বাঁচতেই পারবে না। এসবই তো পুরনো জিনিস, সব সময়ই হাতের কাছে মজুদ থাকে। আমরা চাই নতুন জিনিস, আলাদা কিছু। তাই তো ভাবলাম মোমবাতির আগুনে বাটিতে করে রাজবেরি রাঁধি, আর একে অন্যের মুখে দুধ ঢেলে খাই। এটাই তো নতুন, এটাই তো মজা। বাটিতে করে দুধ খাওয়ার চাইতে অনেক ভালো। আমরা যখন যুক্তির সাহায্যে প্রাকৃতিক শক্তির অর্থ বুঝতে এবং মানব জীবনের তাৎপর্য বুঝতে চেষ্টা করি, তখন কি আমরা সকলেই ওই একই কাজ করি না? আর বিভিন্ন দর্শনশাস্ত্রও কি এই একই কাজ করে না? আর ওই ছেলে মেয়েদেরই যদি নিজের হাতে বাটি তৈরি করতে, গরুর দুধ দুইতে আর অন্য সব কাজ করতে দেওয়া হয়, তাহলে কেমন হয়? তখন তাদের দুষ্টুমি কোথায় থাকবে? তারা তো না খেয়ে মরবে। আর এক সৃষ্টিকর্তা ঈশ্বরের ধারণা ছাড়াই আমাদেরও যদি ছেড়ে দেওয়া হয় আমাদের চিন্তা ও কামনার হাতে, ন্যায় অন্যায়ের জ্ঞান ছাড়াই, পাপের কোনো ব্যাখ্যা ছাড়াই, তাহলে কি হবে? আমরা তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো? সব কিছু আপনা থেকেই পেয়েছি বলে তাকে শুধু ভেঙেই ফেলবো, ঠিক ওই ছেলে মেয়েদের মতোই, যে একমাত্র আনন্দময় জ্ঞান আত্মার শান্তি এনে দিতে পারে। তাকে আমি আর এই চাষিরা কোথায় পেলাম? কোথা থেকে এলো সে জ্ঞান? খ্রিস্টান হিসেবে ঈশ্বর জ্ঞানের পরিবেশেই আমি বড় হয়েছি। খ্রিস্ট ধর্মের আত্মিক আশীর্বাদেই আমার জীবনের পুষ্টি হয়েছে। এই আশীর্বাদই আমাকে বাঁচিয়ে রেখেছে। আর তাই ওই ছেলেমেয়েগুলোর মতোই আমি কি করছি তা না বুঝেই যা আমাকে বাঁচিয়ে রেখেছে তাকেই ধ্বংস করেছি। কিন্তু জীবনে যখন আসে সংকট মুহূর্ত, তখন শীতার্ত ও ক্ষুধার্ত ছেলে মেয়েদের মতো আমিও তার দিকে মুখ ফিরাই। আমি যা জেনেছি তা যুক্তির পথে জানিনি। জেনেছি কারণ সে জ্ঞান আমাকে দান করা হয়েছে, আমার কাছে প্রকাশ করা হয়েছে, আমার অন্তর বলে দিয়েছে। আর তাই গির্জার যা প্রধান কথা তাকে আমি বিশ্বাস করেছি। গির্জা গির্জা কথাটার পুনরাবৃত্তি করে লেভিন পাশ ফিরল। কনুইয়ের উপর ভর দিয়ে তাকিয়ে দেখল নদীর ওপারে একপাল গরু জঙ্গলের দিকে এগিয়ে আসছে। কিন্তু গির্জা যা কিছু শেখায় সবই কি আমরা বিশ্বাস করতে পারি? এমন অনেক ধর্মীয় শিক্ষা আছে যা তার কাছে অদ্ভুত মনে হয়, যা তার বিশ্বাসকে শিথিল করে দেয়। সৃষ্টি, জীবনকে কি দিয়ে ব্যাখ্যা করব? জীবন দিয়ে? সেটা কি ব্যাখ্যা হলো? অথবা শয়তান ও পাপ? আর পাপেরই বা কি ব্যাখ্যা? ত্রাণকর্তা? না, আমি কিছু জানি না। সকলেরই যা জানা তার বাইরে আমার পক্ষে কিছুই জানা সম্ভব নয়। আর এতক্ষণে তার মনে হলো গির্জার এমন একটি বাণীও নেই যা তার মূল বাণীকে নষ্ট করতে পারে। সে মূল বাণী ঈশ্বরে বিশ্বাস, কল্যাণে বিশ্বাস, আর তাদের সেবাই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য। আর একবার চিত হয়ে শুয়ে সে নির্মেঘ আকাশের দিকে তাকালো। আমি কি জানি না যে ওই আকাশ অসীম, একটা গোলাকার গম্বুজ নয়? কিন্তু চোখ দুটি অর্ধেক বুজে সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে যতই চেষ্টা করি না কেন, আমি তো একটা অসীম গম্বুজই দেখতে পাচ্ছি। অসীম আকাশের যত জ্ঞানই আমার থাকুক, তা সত্ত্বেও আমার এই নিরেট নীল গম্বুজ দেখাটাই সত্য। যখন ওটার বাইরে দৃষ্টিপাতের চেষ্টা করি, তার চাইতেও বেশি সত্য। চিন্তা থামিয়ে লেভিন যেন কান পাতল।
যেসব গোপন কষ্ট আনন্দের সুরে আন্তরিকভাবে তার অন্তরের মধ্যে বসে কথা বলছে, তাই সে শুনতে চেষ্টা করল। এই কি বিশ্বাস, সে অবাক হয়ে ভাবল। এত সুখকে বিশ্বাস করবে সে ভরসা যেন নেই। ঢোক গিলে গলার ডেলাটাকে নিচে ঠেলে দিয়ে 2 হাতে চোখের জল মুছে সে অস্ফুট কণ্ঠে বলে উঠল, প্রিয় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ। অদূরবর্তী একপাল গরুর দিকে চোখ ফিরিয়ে লেভিন দেখতে পেল কোচওয়ান তার খামারের গাড়িটাকে চালিয়ে নিয়ে আসছে। সে রাখালের সঙ্গে কি কথা যেন বলল। একটু পরেই চাকার ঘর ঘর শব্দ ও ঘোড়ার রেশা কানে এলো। কিন্তু নিজের চিন্তায় লেভিন এতই মগ্ন ছিল যে কোচওয়ান কেন আসছে সে কথাটা একবারও ভেবে দেখল না। একেবারে কাছে এসে কোচওয়ান কথা বলল, কর্ত্রী ঠাকুরন আমাকে পাঠিয়েছেন, আপনার ভাই এসেছেন স্যার, সঙ্গে একটি ভদ্রলোক। লেভিন গাড়িতে উঠে লাগামটা হাতে নিল। স্বপ্ন থেকে জেগে ওঠা লোকের মতো চারদিকটা বুঝে নিতে লেভিনের বেশ কিছুটা সময় লাগলো। সে ঘরমুক্ত ঘোড়াটার দিকে তাকালো। পাশে বসা কোচওয়ান আইভানকে দেখল। হঠাৎ মনে পড়ে গেল তার ভাইয়ের আসবার কথা ছিল, আর সঙ্গে সঙ্গেই তার ভয় হলো যে তার এত দেরি দেখে তার স্ত্রী নিশ্চয়ই উদ্বিগ্ন হয়ে উঠেছে। ভাইয়ের সঙ্গে যে ভদ্রলোকটি এসেছে সেই বা কে, তাও ভাবতে লাগলো। এবার কিন্তু ভাই, স্ত্রী, অপরিচিত অতিথি সকলকেই সে আগেকার তুলনায় একটা ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করলো। তার মনে হলো তাদের সকলের সঙ্গেই এখন তার সম্পর্ক হবে সম্পূর্ণ অন্যরকম। বাড়ির প্রায় কাছাকাছি এসে লেভিন দেখল গ্রিসা ও তানিয়া তাদের দিকেই ছুটে আসছে। গাড়িতে চড়তে চড়তে তারা বলল, কোস্তম এসো, মামুনি আসছে, আর দাদু সের্গেই আইভানোভিচ ও আরও একজন। সেই একজনটিকে ভীষণ মজার লোক, হাত দিয়ে সবসময়ই এরকম করেন। তানিয়া কাতাবাজবের স্বাভাবিক অঙ্গভঙ্গি নকল করে দেখালো। লেভিন হেসে জিজ্ঞাসা করল, বুড়ো না যুবক? তানিয়ার ভাবভঙ্গি দেখে তার একজনের কথা মনে পড়ল। ভাবল, আমি অপছন্দ করি এমন কোনো অতিথি নয় তো। মোড় ঘুরতেই সে দেখল কারা সব তাদের দিকেই এগিয়ে আসছে। খড়ের টুপি মাথায় কাতাবাজকে চিনতে কষ্ট হলো না। তানিয়া যেরকম ভঙ্গি করে দেখিয়েছিল, কাতাবাজ সেইভাবেই হাত দুটি দুলিয়ে দুলিয়ে আসছে। কাতাবাজ দার্শনিক আলোচনা খুব ভালোবাসে। বিজ্ঞানের যেসব লোক দর্শনশাস্ত্রের গভীরে প্রবেশ করে না, তাদের ধ্যান ধারণাগুলো সে জেনে নিতে চায়। লেভিন যখন প্রথম মস্কো গিয়েছিল তখন দুজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। না না, এবার তার সঙ্গে তর্ক করব না। বোকার মতো নিজের মনের কথা তাকে বলবো, পৃথিবীর বিনিময়েও না। লেভিন নিজের কাছেই প্রতিজ্ঞা করল যেন। গাড়ি থেকে নেমে ভাইকে ও কাতাবাজকে স্বাগত জানিয়ে লেভিন স্ত্রীর খোঁজ করল। ডলি বলল, সে তো মিতুয়াকে নিয়ে কোল্ক বাগানে গেছে। কোল্ক বাগান বাড়ির কাছেই। বাড়িতে এত গরম যে সেখানে একটু আরাম পাবে বলেই নিয়ে গেছে। লেভিন বরাবরই স্ত্রীকে বলেছে বাচ্চাকে নিয়ে যেন বাগানে না যায়, জায়গাটা নিরাপদ নয়। তাই এই খবর শুনে সে একটু বিরক্ত হলো। বুড়ো প্রিন্স হেসে বলল, ও তো বাচ্চাকে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আমি বলেছিলাম বরফ ঘরে নিয়ে রাখতে। ডলি বলল, সে তো মৌমাছি দেখতেই যাচ্ছিল, ভেবেছিলাম তুমি সেখানেই আছো, আমরাও তো সেখানে যাচ্ছি। কুজনি সাহেব একটু পিছিয়ে পড়ে শুধালো, আচ্ছা আজকাল তুমি কি নিয়ে আছো? লেভিন জবাব দিল, বিশেষ কিছু না, যথারীতি খামারের কাজ নিয়েই আছি। বেশ কিছুদিন থাকছো তো? কতদিন থেকে তোমার আসার আশায় রয়েছি? এক পক্ষকালের মতো। তুমি তো জানো মস্কোতে আমার কত কাজ। দুই ভাইয়ের চোখে চোখ পড়ল। লেভিনের একান্ত ইচ্ছে যে ভাইয়ের সঙ্গে বেশ বন্ধুত্ব রেখে চলবে, কোনো ক্রমেই কোনো বিরোধ ঘটাবে না। তবু পুরনো মনোভাবটাই যেন ফিরে এলো। কোনো কথাই সে খুঁজে পেল না। কোজনিসেভের মুখে মস্কোর কাজকর্মর কথা শুনেই লেভিনের মনে হলো সে হয়তো সার্বীয় যুদ্ধ ও স্লাভ সমস্যা নিয়েই কথা তুলবে। তাই সেটাতে বাধা দেবার জন্যই লেভিন কোজনিসেভের বইয়ের কথাটা তুলল। তোমার বইটার কোনো সমালোচনা বেরিয়েছে কি? কোজনিসেভ হাসল, বলল, ওটার কথা এখন আর কেউ ভাবে না। তারপরেই হাতের ছাতা উঁচিয়ে আসপেন গাছের মাথায় একটা ঘনায়মান সাদা মেঘটা দেখিয়ে বলল, দেখো দাঁড়িয়ে আলেকজান্দ্রাভনা, বৃষ্টি আসছে।
কথাগুলো বলা হতে না হতেই দুজনের মধ্যে পরস্পরকে এড়িয়ে চলবার যে সম্পর্কটাকে লেভিন দূরে রাখতে চেয়েছিল, সেটাই যেন দুই ভাইয়ের মাঝখানে এসে দাঁড়ালো। লেভিন কাতাবাসভের কাছে গেল, বলল, তুমি আসায় ভীষণ খুশি হয়েছি। অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল। এবার অনেক কথা হবে, মতবিনিময় হবে। তুমি কি স্পেন্সার পড়েছো? শেষ পর্যন্ত পড়িনি, লেভিন বলল। এখন আর তাকে আমার দরকার নেই। সে আবার কি? মজার কথা তো, কেন নেই? আমার দৃঢ় ধারণা যেসব সমস্যায় আমি আগ্রহী তার সমাধান তিনি ও তার মতো লোকেরা দিতে পারেন না। আমি এখন... হঠাৎ কাতাবাসভের মুখটা গম্ভীর হয়ে উঠল। তা দেখতে পেয়ে লেভিন থেমে গেল, বলল, আচ্ছা, সেসব কথা পরে হবে। সকলকে ডেকে বলল, আমরা যদি মৌমাছি দেখতে যেতে চাই তো এদিকে, এই পথ ধরে। মৌচাক থেকে ভেসে আসা অজস্র গুঞ্জনধ্বনির যেন শেষ নেই। কর্মী মৌমাছিদের ঐকতান, পুরুষ মৌমাছিদের অলস গুনগুন, প্রথম প্রবেশকারীকে হুল ফোটাতে প্রস্তুত শান্তি মৌমাছিদের সতর্ক গুঞ্জন। বেড়ার ওপারে বুড়ো মৌমাছি রক্ষক একটা পিপে বানাতে ব্যস্ত ছিল। সে লেভিনকে দেখতে পায়নি। তাকে না ডেকেই লেভিন নিঃশব্দে মৌচাকগুলোর মধ্যে গিয়ে দাঁড়ালো। এতক্ষণে একলা হতে পেরে তার বেশ লাগলো। পরিবেশটা যেন বড় তাড়াতাড়ি তার মেজাজটাকে খিঁচড়ে দিয়েছে। মনে পড়ল, এর মধ্যেই সে আইভানকে বকেছে, ভাইয়ের সঙ্গে নিরুত্তাপ ব্যবহার করেছে, আর কাতাবাসবের সঙ্গে বোকার মতো কথা বলেছে। এটা কি মনের একটা ক্ষণস্থায়ী ভাব, যা অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে? সে ভাবতে লাগলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে আবার তার মেজাজ ফিরে এলো। সানন্দে সে উপলব্ধি করল যে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নতুন কিছু ঘটেছে। বাস্তব জগৎটা সাময়িকভাবে তার আত্মার শান্তিকে ঢেকে ফেলেছে, কিন্তু সে শান্তি তার অন্তরেই অক্ষুণ্ণ আছে। চারদিকের মৌমাছির ঝাঁকগুলো যেমন কামড়াবার ভয় দেখিয়ে তার দৈহিক শান্তি নষ্ট করেছে, সেই রকমই জাগতিক চিন্তা ভাবনাও তার আত্মিক শান্তিকে বিঘ্নিত করেছে। কিন্তু যতক্ষণ সে জাগতিক চিন্তা ভাবনার মধ্যে ছিল, ঠিক ততক্ষণই সে ভাবটা তার মনের মধ্যে ছিল। মৌমাছি থাকা সত্ত্বেও যেমন তার দৈহিক শক্তি ভিতরে ভিতরে অক্ষুণ্ণই ছিল, ঠিক তেমনি তার নব আবিষ্কৃত আত্মিক শক্তিও তার মধ্যে অক্ষুণ্ণই আছে। ছোটদের মধ্যে মধু ও কাকুর পরিবেশন করতে করতে ডলি বলল, তুমি কি জানো কোস্তোয়া, সের্গেই আইভানোভিচ কার সঙ্গে একই ট্রেনে এসেছে? ব্রনস্কির সঙ্গে। সে গেছে সার্বিয়ার পথে। আর সে একাই নয়, সঙ্গে নিয়ে গেছে একটা পুরো অশ্বারোহী বাহিনী, কাতাবাস যোগ করল। লেভিন বলল, খুব ভালো কাজ করেছে। তুমি কি বলছো যে স্বেচ্ছা সৈনিকরা এখনো যাচ্ছে? কুজনিসেভের দিকে ফিরে সে প্রশ্নটা করল। কুজনিসেভ জবাব দিল, না। একটা ভোঁতা ছুরি ঢুকিয়ে তার কাপের তলা থেকে একটা জ্যান্ত মৌমাছিকে তোলবার চেষ্টা করতে লাগলো। কাকুর চিবোতে চিবোতে কাতাবাস বলল, যাচ্ছে মানে? কাল স্টেশনে সে কি কাণ্ড, তোমার দেখা উচিত ছিল। বুড়ো প্রিন্স আলোচনায় যোগ দিয়ে বলল, লোকে জানবে কেমন করে? সত্যি বলছি, আমি কিন্তু জানিই না এই সব স্বেচ্ছা সৈনিকরা কোথায় বা যাচ্ছে আর কাদের সঙ্গে বা লড়ছে। আমাকে বুঝিয়ে বলো তো সের্গেই আইভানিস। তুর্কিদের সঙ্গে। মধুতে লেপ্টে গিয়ে মৌমাছিটা অসহায়ভাবে ঠ্যাং ছুঁড়ছে। কুজনিসেভ সেটাকে ছুরি থেকে ছাড়িয়ে একটা শক্ত আসপেন পাতার উপর রাখল। আর তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধটা ঘোষণা করেছে কারা? আইভানিস রাগোজ ও কাউন্টেস লিডিয়া ইভানভনা, আর তাদের সঙ্গে মাদাম স্তাহল। কেউ যুদ্ধ ঘোষণা করেনি। ভাইদের দুঃখে মানুষের মনে সহানুভূতি জেগেছে, তাই তারা চাইছে তাদের সাহায্য করতে, কুজনিসেভ বলল। শ্বশুরের সমর্থনে লেভিন বলল, প্রিন্স তো সাহায্যের কথা বলেনি, বলেছেন যুদ্ধের কথা। প্রিন্স বলতে চান সরকারের হুকুম ছাড়া যুদ্ধে যোগ দেবার অধিকার কোনো ব্যক্তিবিশেষের থাকতে পারে না। একটা বোলতাকে তাড়াতে তাড়াতে ডলি বলল, ওই দেখো কোস্তোয়া, একটা মৌমাছি, কামড়াবে না তো? মৌমাছি নয়, এটা একটা বোলতা, লেভিন বলল। লেভিনকে তর্কে আহ্বান জানিয়ে ঈষৎ হেসে কাতাবাস বলল, এসো এসো, তোমার মতটাই শোনা যাক। আচ্ছা, ব্যক্তিবিশেষের সে অধিকার থাকবে না কেন? এটা আমার নিজের কথা।
একদিকে যুদ্ধ এমনই একটা নিষ্ঠুর, পাশবিক, ভয়াবহ ব্যাপার যে একজন খ্রিস্টানের কথা তো ছেড়েই দাও, অন্য যে কোনো একজন মানুষের পক্ষেও একটা যুদ্ধ শুরু করার দায়িত্ব নিজের ঘাড়ে নেওয়া উচিত নয়। সে দায়িত্ব নিতে পারে একমাত্র সরকার, কারণ সেটা সরকারেরই কাজ, আর সে কাজ করতে সরকার বাধ্য হয়। অপরদিকে নীতিগতভাবে এবং সাধারণ বুদ্ধিমতেও সরকারের কাজের বেলায়, বিশেষ করে যুদ্ধ ঘোষণার বেলায়, ব্যক্তিবিশেষকে তার ইচ্ছা অনিচ্ছাকে পরিত্যাগ করতেই হবে। কাদাবাজ ও কোজনিসেভ একই সঙ্গে তাদের নিজ নিজ তৈরি জবাবটাই দিল। আহা বাপু, সেটা তো মোটামুটি কথা, কিন্তু অনেক সময় এমন অবস্থা দেখা দেয় যে সরকার জনসাধারণের ইচ্ছা পূর্ণ করছে না, তখন তো জনসাধারণকে ঘোষণা করতে হয় তারা কি চায়। এ যুক্তিতে কোজনিসেভের সমর্থন আছে বলে মনে হলো না। ভ্রু কুঁচকে সে নিজের যুক্তিটা উপস্থিত করল। এভাবে প্রশ্নটি রেখে তুমি ভুল করছো। এটা যুদ্ধ ঘোষণার প্রশ্নই নয়, এটা কেবলমাত্র মানবিক, খ্রিস্টীয় মনোভাবের প্রকাশ। আমাদের ভাইদের, রক্ত সম্পর্কের ভাই ও ধর্ম সম্পর্কের ভাই হত্যা করা হচ্ছে। তারা যদি আমাদের ভাইও না হতো, যদি কেবলমাত্র নারী, শিশু ও বৃদ্ধই হতো, তাহলেও তো আমরা রুশরা ক্ষোভে ফেটে পড়তাম, তাদের উদ্ধারের জন্য ছুটে যেতাম। ধরো, রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে তুমি দেখলে যে একটা মাতাল কোনো নারী বা শিশুকে মারধর করছে। আমার তো মনে হয় না তুমি তখন ভাবতে বসবে যে যুদ্ধ ঘোষণা করা হয়েছে কিনা, বরং অসহায় আক্রান্ত মানুষটাকে বাঁচাতে তুমি সেই লোকটির উপরে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আমি তাকে মেরে ফেলবো না, লেভিন বলল। হ্যাঁ হ্যাঁ, মেরেই ফেলবে। ঠিক বলতে পারি না। এরকম অবস্থায় পড়লে তৎকালীন প্রেরণা অনুসারেই কাজ করব। কি যে করব সে কথা আমি আগাম বলতে পারি না, কিন্তু উৎপীড়িত স্লাভদের বেলায় তো স্বতঃস্ফূর্ত প্রেরণা নেই, থাকতে পারে না। চোখ কুঁচকে কোজনিসেভ বলল, সে প্রেরণা তুমি অনুভব না করতে পারো, কিন্তু অন্যরা করছে। হাগারের অধার্মিক পুত্রদের, জোয়ালে আবদ্ধ সত্য ধর্মে বিশ্বাসী স্লাভদের দুর্দশার কাহিনী তো আজও লোকের মুখে মুখে ফিরছে। আমাদের জনগণ তাদের ভাইদের দুঃখ দুর্দশার কথা শুনেছে, আর তাই তাদের মনের ইচ্ছাকে প্রকাশ করেছে। হয়তো তাই, লেভিন এগিয়ে যাবার সুরে বলল। আমি নিজে তা দেখিনি, আমি তো জনগণেরই একজন, আর ওরকম কোনো অনুভূতি আমার হয়নি। আমারও হয়নি, প্রিন্স যোগ করল। যখন বিদেশে ছিলাম তখন খবরের কাগজ পড়েছি, কিন্তু আমি স্বীকার করতে বাধ্য যে বালগরীয়দের নৃশংস অত্যাচারের আগে আমি তো বুঝতেই পারিনি স্লাভ ভাইদের জন্য রুশদের হঠাৎ এত ভালোবাসা উথলে উঠল কেন। আমার তো সেরকম কোনো অনুভূতি হয়নি। তখন আমার খারাপ লেগেছিল, ভেবেছিলাম আমি বুঝি একটা ব্যতিক্রম, অথবা কার্লসবাদ আমাকে প্রভাবিত করেছে। কিন্তু বাড়ি ফিরে যখন দেখলাম যাদের স্বার্থ শুধু রাশিয়াতেই সীমাবদ্ধ, স্লাভ ভাইদের স্বার্থের কথা যারা ভাবে না, সেরকম লোক শুধু আমি একা নই, কনস্তান্তিনও আছে সেই দলে, তখন আমি নিশ্চিন্ত হইলাম। কুজনিসেভ বলল, ব্যক্তিগত মতামতের কোনো অর্থই নেই। সমগ্র রাশিয়া, সমগ্র জনগণ যেখানে তাদের ইচ্ছাকে প্রকাশ করছে, সেখানে কারো ব্যক্তিগত মতামতের ধার কে ধারে? প্রিন্স বলল, মাপ করতে হলো, এরকম কোনো কিছু তো আমি জানি না। জনগণ কিছুই জানে না, জানতে চায়ও না। ডলি বলল, আহ বাপি, ব্যাপারটা ঠিক ওরকম নয়। গির্জায় রবিবারে কি হয়? আমাকে তোয়ালেটা দাও তো। এটা হতেই পারে না যে কেউই। আচ্ছা, রবিবারে গির্জায় কি হয়? পুরোহিতের উপর নির্দেশ আছে তাকে উপদেশাবলী পড়তে হবে, তিনিও তাই পড়েন। লোকজনরা কিছুই বোঝে না, শুধু বড় বড় নিঃশ্বাস ফেলে। তারপর তাদের বলা হয় যে আত্মার উদ্ধারের জন্য গির্জার তরফ থেকে চাঁদা সংগ্রহ করা হচ্ছে, আর তারা পকেট থেকে কোপেক তুলে পাত্রের উপর ফেলে দেয়। আমি শপথ করে বলতে পারি কি জন্য তারা এটা করে তারা জানেও না। জনসাধারণ না জেনেই পারে না, প্রত্যেক মানুষের অন্তরে আছে বিবেক। এরকম পরম মুহূর্তে সেই বিবেক জাগ্রত হয়, কথা বলে। বুড়ো মৌমাছি রক্ষকের দিকে চোখ ফিরিয়ে কোজনিসেভ ঘোষণা করল। লৌহ ধূসর দাড়ি আর ঘন পাকা চুল মাথায় সেই সুদর্শন বৃদ্ধ একপাত্র মধু হাতে নিয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল। শান্তভাবে এই ভদ্রলোকদের দেখছিল। পরিষ্কার বোঝা যায় তারা যা বলছে তা সে বুঝতে পারেনি, আর বুঝবার ইচ্ছাও নেই। কোজনিসেভের চাউনির জবাবে বেশ গুরুত্বের সঙ্গে মাথা নাড়তে নাড়তে বৃদ্ধ বলল, ঠিক তাই স্যার। লেভিন বলল,
ওকেই জিজ্ঞাসা করো, ও কিছুই জানে না, কিছু দানও করেনি। আচ্ছা মিখাইল, তুমি কি যুদ্ধের কথা শুনেছ? তোমার কি মনে হয় আমাদের খ্রিস্টান ভাইদের হয়ে আমাদের কি যুদ্ধ করা উচিত? আমি মনে করবার কে, সম্রাট আলেকজান্দ্রার নিকোলায়েভিস আমাদের হয়ে সব চিন্তাভাবনা তো তিনিই করেন, এইসব ব্যবস্থাও তিনিই করেন, এসব ব্যাপারে আমাদের চাইতে তিনিই ভালো বুঝেন। আর একটা পাউরুটি আনবো কি? ছেলে কি আরও খাবে? গ্রিস আর পাউরুটি ফুরিয়ে আসছে দেখে সে ডলিকে জিজ্ঞাসা করলো। কোজনি সাহেব বলল, আমার কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, আমরা দেখেছি, এখনও দেখছি, রাশিয়ার নানা দিক দেশ থেকে শয়ে শয়ে লোক সব কিছু ছেড়ে এই মহাব্রত সাধনে ছুটে আসছে, সুস্পষ্ট ভাষায় তাদের উদ্দেশ্য ও প্রেরণার কথা বলছে। তারা আসছে যার যার কোপেক সঙ্গে নিয়ে, স্বেচ্ছায় যুদ্ধে যোগদান করছে, কেন এ কাজ করছে তাও পরিষ্কার করে বলছে। এতে কি প্রমাণ হয়? একটু গরম হয়ে লেভিন বলল, আমার মতে এতে এই প্রমাণ হয় 8 কোটি লোকের মধ্যে সবসময়ই কেবল শয়ে শয়ে নয়, এমনকি হাজার হাজার লোক থাকে যারা অ্যাডভেঞ্চারের নেশায় যে কোনো জায়গায় ছুটে যেতে প্রস্তুত, তা সে ফুগাসেভের দলে হোক, খিভাতে হোক আর সার্বিয়াতেই হোক, কারণ তারা সামাজিক মর্যাদা থেকে ভ্রষ্ট হয়েছে অথবা নেহাতি দুঃসাহসের নেশা তাদের পেয়ে বসেছে। শয়ে শয়ে নয়, আমি বলছি দুঃসাহসিকও নয়, তারাই রুশ জনগণের সেরা প্রতিনিধি। এত তীব্রতার সঙ্গে কুজনিসেব এই পাল্টা জবাবটা দিল যেন সে তার শেষ কোপেকটি বাঁচাবার চেষ্টা করছে। আর এইসব দান, এখানে আমরা নিশ্চয়ই সমগ্র জনতার ইচ্ছার প্রকাশই দেখতে পাচ্ছি। জনতা শব্দটাই খুব অস্পষ্ট, লেভিন বলল। স্থানীয় মুহুরি, শিক্ষক আর হাজারে একজন চাষি হয়তো এ ব্যাপারটা বোঝে। 8 কোটির আর যারা বাকি রইল তারা এই মিখাইলসের মতোই তাদের মতকে প্রকাশ তো করেই না, উপরন্তু কোন বিষয়ে মত প্রকাশ করবে সে সম্পর্কেই তাদের তিলমাত্র ধারণা নেই। কাজেই এটাই জনতার ইচ্ছা, এ কথা বলবার কি অধিকার আমাদের আছে? কুজনিসেভ অভিজ্ঞ তার্কিক, সে আলোচনার বিষয়বস্তুকে পাল্টে দিল। আহ, অবশ্য জনগণের আত্মাকে বুঝবার জন্য তুমি যদি অঙ্কের আশ্রয় নিতে চাও তাহলেও অসুবিধায় পড়ে যাবে। ভোট গ্রহণের ব্যবস্থা আমরা করিনি, কখনো করতেও পারবো না, কারণ তাতে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয় না। কিন্তু সেটা জানাবার অন্য উপায় আছে, সেটা বাতাসে ভেসে বেড়ায়, মানুষের অন্তরে অনুভূত হয়। জনতার বিশাল সমুদ্রে যেসব অন্তঃস্রোত ইতোমধ্যেই বইতে শুরু করেছে, সে স্রোতধারা পক্ষপাত দুষ্ট চোখ ছাড়া আর সকলের চোখেই ধরা পড়েছে। তার কথা না হয় নাই বললাম, সংকীর্ণ অর্থে সমাজ বলতে যাকে বোঝায় তার দিকে তাকিয়ে দেখো। বিদগ্ধ মহলের যেসব দল উপদল এতদিন পরস্পরের তীব্র বিরোধী ছিল, তারা সকলেই আজ একসাথে মিলেছে, সব ভেদ ভুলেছে। জনতার সব মুখপাত্রের মুখেই এক কথা, সেই মূল শক্তি সম্পর্কে সকলেই সচেতন হয়ে উঠেছে, যা তাদের জাগিয়ে তুলেছে, নিয়ে চলেছে একই লক্ষ্যের দিকে। প্রিন্স মন্তব্য করল, হ্যাঁ হ্যাঁ, সব কাগজেরই এক রায়। সে কথা সত্যি, তারা তো সব ব্যাঙের জাত, ঝড়ের আগে এক সুরেই ঘ্যাঙর ঘ্যাঙর ডাক ছাড়ে, তাদের ডাকের ঠেলায় তো আর কিছু কানেই ঢোকে না। ব্যাঙ হোক আর যাই হোক, আমি কোনো কাগজের মালিক নই, আর তাদের পক্ষ সমর্থনের ইচ্ছাও আমার নেই। আমি শুধু বলছি যে বিদগ্ধজনেরা এ সম্পর্কে একমত। ভাইয়ের দিকে ঘুরে কোজনেসেভ বলল। লেভিন উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বুড়ো প্রিন্স মুখ খুলল। একমতের কথায় যদি উঠল তো সেটাকে আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে। আমার জামাই স্তেফান আকাদিসের কথা ধরো, তাকে তো তুমি চেনো। সে কোনো একটা কমিটির সচিব নিযুক্ত হয়েছে, কমিটির নামটা মনে করতে পারছি না। আমি শুধু জানি সেখানে তার করবার কিচ্ছুই নেই। আহা ডলি, এটা গোপন কথা কিছু নয়। আর সেজন্য সে বেতন পাবে 8,000 রুবল। আচ্ছা, এখন তুমি যদি তাকে জিজ্ঞাসা করো যে তার চাকরিটা খুব গুরুত্বপূর্ণ কিনা, তাহলে সে নিশ্চয়ই প্রমাণ করে দেবে যে এটাই পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ চাকরি। আর সে তো একজন সৎ লোক, তাই বলে 8,000 রুবলের গুরুত্ব কি সন্দেহ করা যায়? প্রিন্সের মন্তব্যটাকে কুরুচির পরিচায়ক বলে মনে হয় ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে কোজনিসেভ বলল, ও হ্যাঁ, দাঁড়িয়ে আলেকজান্দ্রাবনা, সে তোমাকে জানাতে বলেছে যে চাকরির নিয়োগপত্রটা সে পেয়ে গেছে।
আমাদের সংবাদপত্রগুলোর একমত হওয়াটাও ঠিক ওই রকমই ব্যাপার। কে যেন আমাকে বেশ বুঝিয়ে দিয়েছিল, যুদ্ধ বাঁধলেই তাদের লাভ দ্বিগুণ হয়। কাজেই তারা কি এটা বিশ্বাস না করে পারে যে আমাদের জনগণের ভাগ্য, যে আমাদের প্রিয় স্লাভ ভাইরা, এইসব আর কি। আমাদের অনেক কাগজকে আমি সমর্থন করি না, কিন্তু আপনি তাদের প্রতি অবিচার করছেন, কোজনেসেভ বলল। আমার কথা যদি চলতো তাহলে আমি একটা শর্ত চাপিয়ে দিতাম, প্রিন্স বলতে লাগলো। প্রাশিয়ার সঙ্গে যুদ্ধের ঠিক আগে একটা প্রবন্ধে আলফোস তার ভারী সুন্দর একটা কথা লিখেছিল। তোমরা মনে করছো যে আমাদের যুদ্ধে যাওয়া উচিত, ভালো কথা, কিন্তু একটা কথা, যারা যুদ্ধের সপক্ষে প্রচার চালাবে তাদের সবাইকে নিয়ে একটা ঝটিকা বাহিনী তৈরি করে আক্রমণের পুরাভাগে রাখতে হবে। আমাদের সম্পাদক মশাইয়ের কি একখানা চেহারাই না ফুটে উঠবে। সেই বিশেষ বাহিনীতে নিজের পরিচিত সম্পাদকদের উপস্থিত কল্পনা করে কাতাবাজ হো হো করে হেসে উঠল। ডলি বলল, তারা তো পালাবে, শুধু ক্ষতিই ডেকে আনবে। পালাতে যদি চেষ্টা করে তো পেছন থেকে মারো গুলি, আর না হয়তো অশ্বারোহী কসাকদের চাবুক হাতে লেলিয়ে দাও, প্রিন্স বলল। এটা যদি ঠাট্টাও হয় তাহলে খুব বাজে ঠাট্টা, প্রিন্স, কোজনেসেভ বলল। আমি এটাকে ঠাট্টা বলে মনে করি না, আমি মনে করি। লেভিন বলতে শুরু করতেই কোজনেসেভ তাকে থামিয়ে দিল। বলল, সমাজের প্রতিটি লোকেরই সাধ্যমতো কাজ করা উচিত। চিন্তাশীল লোকরা জনমতকে প্রকাশ করে তাদের কর্তব্য পালন করে থাকে। জনমতের পরিপূর্ণ প্রকাশই সংবাদপত্রের অবদান, আর তাকে আমরা স্বাগত জানাই। 20 বছর আগে আমরা তো চুপ করেই থাকতাম, কিন্তু আজ আমরা রুশ জনগণের কণ্ঠস্বর শুনতে পাই। তারা একতাবদ্ধ হয়ে তাদের উৎপীড়িত ভাইদের জন্য জীবনপাত করতেও প্রস্তুত। সম্মুখের দিকে এই তো আমাদের শক্তির প্রথম আস্বাদন। লেভিন শান্তভাবে বলল, শুধু জীবনপাত করায় নয়, তুর্কিদের হত্যা করাও। হত্যার জন্য নয়, আত্মার জন্য আত্মত্যাগ করতে মানুষ আজও প্রস্তুত আছে, চিরকালই থাকবে। তার সাম্প্রতিক চিন্তার সঙ্গে বর্তমান আলোচনাকে যুক্ত করে সে কথাগুলো যোগ করল। আত্মার জন্য? একজন বিজ্ঞানমনস্ক লোকের পক্ষে কিন্তু এ ধারণাটা বুঝে ওঠা বড় শক্ত। আত্মা ঠিক কী জিনিস? কাতাবাজ হেসে শুধালো। আত্মা যে কি তা তুমি জানো? সত্যি বলছি, আমার এতটুকু ধারণা নেই, বলে কাতাবাজ আবার হেসে উঠল। খ্রিস্ট বলেছেন শান্তি নয়, আমি এনেছি একখানি তরবারি। কোজনিসেভ মৃদু স্বরে ধর্মগ্রন্থের এই শ্লোকটি এমনভাবে আবৃত্তি করল যেন বুঝবার পক্ষে এর চাইতে সরল জিনিস আর কিছু হতে পারে না। তারপর হঠাৎ দৃষ্টি পড়ায় বুড়ো মৌমাছি রক্ষক বলে উঠল, ঠিক তাই স্যার, পরাস্ত পরাস্ত, সম্পূর্ণ পরাস্ত। কাতাবাজ আনন্দে চেঁচিয়ে উঠল। লেভিনের মুখ বিরক্তিতে লাল হয়ে উঠল। তর্কে পরাস্ত হয়েছে বলে নয়, তর্ক করবে না বলে যে সংকল্প করেছিল সেটা ভেঙেছে বলে। নিজের মনেই বলল, এদের সঙ্গে আমি তর্ক করব না, এরা সশস্ত্র, আমি নিরস্ত্র। তাছাড়া লেভিন বুঝেছে যে কোনো যুক্তি তাদের নড়াতে পারবে না। একটা কথা পরিষ্কার হয়ে গেছে, এই মুহূর্তে তর্ক কোজনেসেভকে বিরক্ত করে তুলেছে, কাজেই তর্ক করা ভুল। লেভিন তাই তর্ক থামিয়ে ঘনায়মান মেঘের দিকে অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলল, বৃষ্টি নামবার আগেই সকলকে বাড়ি ফেরা উচিত। বুড়ো প্রিন্স ও কোজনেসেভ গাড়িতে চাপল। অন্য সকলে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরে চলল। কিন্তু মেঘের দল কখনো হালকা হয়ে কখনো ঘন হয়ে এত দ্রুত ছুটতে লাগলো যে বৃষ্টির আগে বাড়ি ফিরতে হলে তাদের আরও জোরে পা চালাতে হবে। একেবারে কাছের ধোয়ার মতো কালো মেঘগুলো অসাধারণ জোরে মাথার উপর দিয়ে উড়ে যেতে লাগলো। তারপর যখন বাতাস উঠে এলো, বাড়ি তখনও প্রায় 200 পা দূরে, যে কোনো মুহূর্তে ঝড় উঠতে পারে। ভয়ে ও আনন্দে চিৎকার করতে করতে বাচ্চারা আগে আগে ছুটতে লাগলো। ছেলে মেয়েদের উপর সারাক্ষণ চোখ রেখে কোনো রকমে পায়ে জড়িয়ে যাওয়া স্কার্ট সামলে নিয়ে ডলিও দৌড়তে লাগলো। টুপি চেপে ধরে পুরুষরাও তাড়াতাড়ি হাঁটতে লাগলো। বারান্দায় সিঁড়িতে পা দিতে না দিতেই জলের প্রথম বড় ফোঁটাটা টিনের ছাদের উপর আছড়ে পড়ল। বড়দের পিছনে ফেলে ছোটরা হৈ হৈ করে ছাদের নিচে আশ্রয় নিল। আগাফিয়া মিকালভনা কোট ও শাল হাতে নিয়ে দরজায় দাঁড়িয়েছিল। লেভিন তাকে শুধালো, একাতারিনা আলেকজান্দ্রাভনা কোথায়? আমরা তো ভেবেছি তিনি আপনাদের সঙ্গেই আছেন, সে জবাব দিল। আর মিতোয়া?
তারা নিশ্চয়ই কোল্ক বাগানে আছে, নার্সও তাদের সঙ্গে আছে। শালটা টেনে নিয়ে লেভিন জঙ্গলের দিকে ছুটল। কিছুক্ষণের মধ্যেই কালো মেঘ সূর্যের মুখটা ঢেকে ফেলল। চারিদিক গ্রহণের সময়কার মতো অন্ধকার হয়ে এলো। বাতাস বারবার লেভিনকে ঠেলে দিচ্ছে। লিন্ডেন গাছের ফুল পাতা ছিঁড়ে ফেলেছে, বার্চ গাছের ডালপালাকে এলোমেলো করে দিচ্ছে, আর ঘাস, ফুল, লতা, বাবলা বন ও গাছের মাথা সব কিছুকে একই দিকে হেলিয়ে দিচ্ছে। যে মেয়েরা বাগানে কাজ করছিল তারা চেঁচামেচি করতে করতে চাকরদের ঘরের দিকে ছুটছে। বৃষ্টির একটা উজ্জ্বল পর্দা দূরের বন ও কাছের অর্ধেক মাঠকে সম্পূর্ণ মুছে দিয়ে দ্রুত বেগে কোল্ক বাগানের দিকে ছুটে চলেছে। বৃষ্টির ভেজা গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। মাথা নিচু করে পোশাক সামলাতে সামলাতে লেভিন কোল্ক বাগানে প্রায় পৌঁছে গেছে। একটা বড় ওক গাছের পেছনে অস্পষ্ট সাদা চেহারার কিছু তার চোখেও পড়ে গেছে। এমন সময় একটা আকস্মিক বিদ্যুৎ চমকে গোটা পৃথিবীটা যেন ঝলসে উঠল, আকাশটা কেটে দুই ভাগ করে দিল। ঝলসানো চোখে লেভিন বৃষ্টির পর্দার ভিতর দিয়ে বাগানের দিকে তাকাতে চেষ্টা করলো। সভয়ে দেখল বাগানের ঠিক মাঝখানে দাঁড়ানো ওক গাছটার মাথায় এক আশ্চর্য রূপান্তর। ওখানে কি বাজ পড়েছে? ভাবতে না ভাবতেই সে দেখল গাছের মাথাটা দ্রুত গতিতে নামতে নামতে অন্য সব গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল। অন্য গাছের উপর একটা বড় গাছ পড়ার বিকট আওয়াজ তার কানে এলো। বিদ্যুতের চমক, বজ্রের গর্জন আর তলপেটে একটা শিরশির করা ভাব, সব মিলিয়ে আতঙ্কের একটা তীক্ষ্ণ অনুভূতি। হে ঈশ্বর, হে ঈশ্বর, শুধু ওদের উপর যেন না পড়ে, লেভিন প্রার্থনার সুরে বলল। সে জানে যে ওক গাছটা ভেঙে পড়েছে তাতে তারা যেন মারা না পড়ে, এই প্রার্থনা একান্তই অবাস্তব। তবু বারবার সে এই প্রার্থনাই করতে লাগলো, কারণ সে এও জানে যে এই অবাস্তব প্রার্থনা করা ছাড়া তার আর কিছুই করবার নেই। যেখানে তাদের থাকবার কথা লেভিন সেখানে ছুটে গেল, সেখানে তারা নেই। তারা ছিল বাগানের আরেক প্রান্তে একটা বুড়ো লিন্ডেন গাছের নিচে। সেখান থেকেই তারা লেভিনকে ডাকলো। কালো ফ্রক পরা দুটি মূর্তি একটা কিছুর উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে। তারা কিটি ও নার্স। লেভিন যখন তাদের কাছে পৌঁছলো তখন বৃষ্টি থেমে গেছে, ধীরে ধীরে আলো ফুটছে। নার্সের স্কার্টের নিচের দিকটা শুকনো, কিন্তু কিটি আগাগোড়া ভিজে জবজবে। ভেজা পোশাক গায়ে লেপ্টে আছে। বৃষ্টি থেমে গেলেও ঝড়ের সময় তারা যেভাবে দাঁড়িয়েছিল এখনো সেই অবস্থায় আছে। দুজনই সবুজ ঢাকনা দেওয়া একটা প্যারাম্বুলেটারের উপর দাঁড়িয়ে আছে। জল ছপছপ জুতোয় পথের উপর জমা জল ছিটিয়ে সেদিকে যেতে যেতে লেভিন চিৎকার করে বলল, বেঁচে আছে? আঘাত লাগেনি? ঈশ্বরের জয় হোক। জলে ভেজা রাঙা মুখ তুলে কিটি তার দিকে তাকালো। ভেজা টুপির নিচ থেকে সলজ্জভাবে একটু হাসল। লেভিন একেবারে ফেটে পড়ল। তোমার লজ্জা করে না? তুমি যে এত বেপরোয়া কি করে হতে পারো আমি বুঝি না। সত্যি আমার কোনো দোষ নেই। বাড়ি ফিরতে যাব এমন সময় ও জেগে উঠল, আর ওর পোশাক বদলাতে হলো। আমরা সবে আত্মপক্ষ সমর্থনও কিটি বলতে লাগলো। মিতোয়া বহাল তবিয়তে শুকনোই আছে। গোটা ঝড়ের সময়টা ঘুমিয়েছে। ঠিক আছে, ঈশ্বরকে ধন্যবাদ। কি বলেছি আমি নিজেই জানি না। সকলে ভিজে পোশাক সামলে নিল। নার্স বাচ্চাটিকে কোলে নিয়ে বাড়ি চলল। হঠাৎ রেগে যাওয়ায় লজ্জিত হয়ে লেভিন তার স্ত্রীর পাশাপাশি হাঁটতে লাগলো, আর নার্সের অলক্ষ্যে তাকে জড়িয়ে ধরে এগিয়ে চলল। দিনের বাকি সময়টা লেভিন চারপাশের আলোচনায় যোগ দিল বটে, কিন্তু নেহাতি বাইরে বাইরে। নিজের চরিত্রের যে পরিবর্তন সে আশা করেছিল সেটা না ঘটায় সে হতাশ হয়েছে। তবু সে সারাক্ষণই বুঝতে পারছে যে তার অন্তরটা আনন্দে ভরে আছে। বৃষ্টির পরে পথঘাট এত ভিজে রয়েছে যে বেড়ানো চলে না। তাছাড়া দিগন্তে তখনও ঝোড়ো মেঘের আনাগোনা, কাজেই সকলেই বাড়িতেই আছে। আর কোনো তর্কাতর্কি হলো না, বরং ডিনারের পরে সকলেরই মেজাজ বেশ খুশি। প্রথমে কাতাবাজ একটা চুটকি শুনিয়ে মহিলাদের খুশি করে দিল। যারা প্রথম শুনলো তারা তো একেবারে মুগ্ধ। কুজনিশেবের কথা মতো খুব সরস ভঙ্গিতে সে সাধারণ মাছিদের কথা, তাদের জীবনযাত্রা, চারিত্রিক পার্থক্য সব কিছুর বর্ণনা দিল। কুজনিশেভেরও মন ভালো ছিল। লেভিনের অনুরোধে প্রাচ্য সমস্যা সম্পর্কে তার মতামত বিবৃত করল, আর সেটা এত ভালো করে বলল যে সকলেই শুনে মুগ্ধ হলো। তার কথাগুলো কিটির শোনা হলো না।
সে মিতোয়াকে স্নান করাতে গেল। তার কয়েক মিনিট পরেই লেভিনেরও নার্সারিতে যাবার ডাক পড়ল। চা ফেলে আকর্ষণীয় আলোচনাটা ফেলে যেতে তার দুঃখ হলো, কিন্তু হঠাৎ কেন তার ডাক পড়ল সেটা জানতেও সে উদ্বিগ্ন বোধ করল। রুশদের সহযোগিতায় 4 কোটি স্লাভ কেমন করে ইতিহাসের একটি নতুন যুগের সূচনা করবে, কুজনিসেবের মুখে সেই বিবরণ শুনতে লেভিন খুবই আগ্রহী। নার্সারিতে কেন তার ডাক পড়েছে সেটা জানতেও তার আগ্রহ কম নয়। তবু যে মুহূর্তে সে একা হলো, অমনি সকালবেলাকার চিন্তাগুলো তার মাথায় এসে ভিড় করল। বিশ্বের ইতিহাসে স্লাভদের গুরুত্বের কথা সে সঙ্গে সঙ্গে ভুলে গেল। তার মন চলে গেল সকালবেলাকার মেজাজে। এবার আর পুরো চিন্তাধারাটাকে সে অনুসরণ করল না, তার কোনো দরকারও ছিল না। সে বুঝতে পারল তার অনুভূতিটা এখন আগের চাইতেও বেশি শক্তিশালী ও স্পষ্ট হয়ে উঠেছে। আগে তাকে মনের মধ্যে সান্ত্বনা খুঁজতে হতো, ধাপে ধাপে চিন্তার ধারাকে অনুসরণ করতে হতো। এখন আনন্দ ও শান্তির অনুভূতি আগের চাইতে তীব্রতর হয়েছে। তার চিন্তা সে অনুভূতির সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারছে না। সে বারান্দাটা পার হয়ে গেল। কালো আকাশের বুকে এইমাত্র 2টো তারা দেখা দিয়েছে। হ্যাঁ, তার মনে পড়ল, আকাশের দিকে তাকিয়ে তখন আমিই মনে মনে বলেছিলাম যে ওই গম্বুজটা মায়া নয়। কিন্তু তখন আমি সবটা ভাবিনি, নিজের কাছেই কিছুটা লুকিয়ে রেখেছিলাম। সে যাই হোক, তাতে কোনো পরিবর্তন হচ্ছে না। চিন্তা করলেই সব কিছু পরিষ্কার বোঝা যায়। নার্সারিতে ঢুকবার মুখে তার মনে পড়ে গেল যা সে নিজের কাছে লুকিয়ে রেখেছিল সেটা কি। সেটা এই, ন্যায় ও অন্যায়ের প্রভেদই যদি দেবত্বের আত্মপ্রকাশের প্রধান প্রমাণ হয়, তাহলে সে প্রকাশ কেবলমাত্র খ্রিস্টীয় গির্জার একচেটিয়া অধিকার হবে কেন? এই প্রকাশের সঙ্গে বৌদ্ধ ও মুসলমানদের সম্পর্কটা কি? তারাও তো এই প্রভেদ শিখিয়েছে এবং ন্যায়ের পথে চলতে চেষ্টা করেছে। তার বিশ্বাস এই প্রশ্নের জবাব সে জানে, কিন্তু সে কথা নিজেকে বলবার আগেই সে নার্সারিতে ঢুকে পড়ল। যে গামলায় বাচ্চাকে স্নান করানো হচ্ছিল, কিটি আস্তিন গুটিয়ে সেটার পাশেই দাঁড়িয়েছিল। স্বামীর পায়ের শব্দ শুনে মুখ ফিরিয়ে একটু হেসে সে ইশারায় তাকে কাছে ডাকল। শিশু স্নানার্থীটি গামলায় চিত হয়ে ভেসে পা ছুটছে। কিটি এক হাতে তার মাথাটাকে তুলে ধরে অন্য হাতে একটা স্পঞ্জ দিয়ে তার গায়ে জল ছিটিয়ে দিচ্ছে। স্বামী কাছে এলে সে বলল, দেখো দেখো, আগাফিয়া মিখাইলভনা ঠিকই বলেছে, ও আমাদের চিনতে পারে। মিতোয়া যে সেদিন থেকেই আশেপাশের লোকদের চিনতে পারছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গামলার কাছে পৌঁছেই লেভিন একটা নতুন পরীক্ষার সাক্ষী হয়ে গেল। পরীক্ষাটা বেশ সফলও হলো। রাঁধুনিটি বাচ্চার উপর ঝুঁকে দাঁড়ালো। মিতোয়া ভুরু কুঁচকে মাথা নাড়ল। কিটি তার উপর ঝুঁকল। বাচ্চার মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। 2 হাতে স্পঞ্জটাকে আঁকড়ে ধরে ঠোঁট দুটো ভিজিয়ে এমন একটা শব্দ করলো যাতে শুধু কিটি নয়, নার্স ও লেভিনও উচ্ছ্বসিত হয়ে উঠল। বাচ্চাকে গামলা থেকে তোলা হলো। একটা জগে করে তার গায়ে জল ঢালা হলো। তোয়ালে দিয়ে জড়িয়ে তার গা মুছে দেওয়া হলো। তারপর তাকে মায়ের কোলে তুলে দেওয়া হলো। সারাক্ষণই বাচ্চাটা একটানা চিৎকার করতে লাগলো। ছেলেকে বুকে জড়িয়ে ধরে ঠিক জায়গা মতো বসবার পরে কিটি স্বামীকে বলল, দেখো, তুমি ওকে ভালোবাসতে শুরু করেছো দেখে আমি খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। আমার তো ভয় হচ্ছিল, তুমিই বলতে ওর জন্য তোমার কোনো ভাবান্তরই হয়নি। ও কথা আমি নিশ্চয়ই বলিনি, আমি শুধু বলেছি আমি হতাশ হয়েছি। ওর জন্য? ওকে নিয়ে আমার মনোভাবের জন্য। আমি অনেক বেশি আশা করেছিলাম হঠাৎ বিস্ময়ের মতো একটা আশ্চর্য নতুন অনুভূতি আমার মধ্যে প্রকাশ পাবে, আর তার পরিবর্তে শুধু করুণা আর বিতৃষ্ণা। সরু আঙ্গুলে আংটিগুলো পড়তে পড়তে বাচ্চার মাথার উপর দিয়ে তাকিয়ে কিটি মন দিয়ে তার কথাগুলো শুনতে লাগলো। সুখের তুলনায় করুণা ও ভয় হলো অনেক বেশি, কিন্তু আজ ঝড়ের সময় এত বেশি ভয় পেতেই বুঝলাম ওকে আমি কত ভালোবাসি। কিটির মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। জিজ্ঞাসা করলো, তুমি ভীষণ ভয় পেয়েছিলে তাই না? আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু এখন সে কথা মনে করে যেন আরও বেশি ভয় করছে। ফিরে গিয়ে ওগ্রাসটাকে একবার দেখে আসব। কাতাবাস কি চমৎকার লোক, আর মোটের উপর দিনটা বেশ আনন্দেই কাটলো। ইচ্ছা করলে সের্গেই আইভানিসের প্রতিও তুমি একটু ভালো ব্যবহার করতে পারো। দেখো, এখন তাদের কাছে যাও। স্নানের পরে এই জায়গাটা সবসময় গরম ও ধোয়াটা হয়ে ওঠে। নার্সারির বাইরে এসে যেই সে একা হলো, অমনি অস্পষ্ট চিন্তাগুলো
আবার তার মনের মধ্যে ফিরে এলো। বসবার ঘর থেকে অনেকের গলা ভেসে আসছিল। সোজা সেখানে না গিয়ে লেভিন বারান্দায় থামল। রেলিংয়ে ভর দিয়ে আকাশের দিকে তাকালো। বেশ অন্ধকার। তার সামনে দক্ষিণ দিকে মেঘ নেই, মেঘ জমেছে উল্টো দিকের আকাশে। সেখানেই বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। লেভিন কান পেতে শুনল। বাগানের লিন্ডেন গাছ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। পরিচিত ত্রিভুজ তারকাপুঞ্জের দিকে তাকালো। ছায়াপথটা ভেসে চলছে তার ভিতর দিয়ে। প্রতিটি বিদ্যুৎ চমকের সঙ্গেই ছায়াপথ ও উজ্জ্বল তারাগুলোও মুছে যাচ্ছে। কিন্তু যেই বিদ্যুতের আলো ম্লান হয়ে যাচ্ছে, অমনি তারা ঠিক আগের জায়গায় আবার ফিরে আসছে, যেন কোনো অভ্রান্ত হাত তাদের ঠিক জায়গায় ঠেলে দিচ্ছে। দেখা যাক কিসে আমি কষ্ট পাচ্ছিলাম, লেভিন নিজেকে প্রশ্ন করল। এ প্রশ্নের জবাব এখনো না জানলেও জবাবটা যে তার অন্তরের মধ্যেই রয়েছে সে বিষয়ে সে নিশ্চিত। হ্যাঁ, দেবত্বের একমাত্র স্পষ্ট ও সন্দেহাতীত প্রকাশ হলো ন্যায় অন্যায়ের বিধান। সে বিধানকে ঈশ্বরই জগতের কাছে প্রকাশ করেন। আমি আমার নিজের মধ্যে তাকে চিনতে পারি। আর গির্জা নামক ঈশ্বরবাসী সৌভ্রাত্রের একজন হতে চাই বা না চাই, তাদের সঙ্গে নিজেও এক সূত্রে বাধা পড়ে যায়। আর ইহুদি, মুসলমান, কনফিউসীয়, বৌদ্ধদের বেলায়, তাদের বেলায় কি হবে? এই বিপজ্জনক প্রশ্নের মুখোমুখি তাকে দাঁড়াতেই হলো। এর অর্থ কি হতে পারে? যে আশীর্বাদ না পেলে জীবনের কোনো অর্থই থাকে না, এসব লক্ষ লক্ষ মানুষ তা থেকে বঞ্চিত থাকবে? মুহূর্তের জন্য সে কথাটা ভাবল। আমার প্রশ্নটা কি? আমি নিজেকে জিজ্ঞাসা করছি সব দেশের, সব ধর্মের, যাদের অনেকের সম্বন্ধেই আমার ধারণা খুব অস্পষ্ট, তাদের সঙ্গে এই দেবত্বের সম্পর্কের কথা। আমি নিজেকে প্রশ্ন করছি সমগ্র মানব জাতির কাছে ঈশ্বরের আত্মপ্রকাশের কথা। কেন করছি? এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বুদ্ধির অতীত সেই জ্ঞান ব্যক্তিগতভাবে আমার কাছে, আমার অন্তরের মধ্যে প্রকাশিত হয়েছে। তবু বারবার আমি চেষ্টা করছি সেই জ্ঞানকে ভাষায় প্রকাশ করে বুদ্ধির অধীন করতে। একটা উজ্জ্বল তারা বার্সগাস্টার একেবারে মাথায় উঠে এসেছে। সেদিকে তাকিয়ে সে নিজেকে প্রশ্ন করল, আমি কি জানি না যে তারাটা নিশ্চল? কিন্তু আকাশপথে যখন তারাদের চলতে দেখি, তখন পৃথিবী যে চলছে সেটা কল্পনা করা আমার পক্ষে কষ্টকর হয়। আর তাই আমি বলি যে তারারা চলেছে। পৃথিবীর সব বিচিত্র ও জটিল গতিবিধি বিবেচনা করলে জ্যোতির্বিদরা কি কোনো কিছু বুঝতে পারত, বা তাদের হিসাব চালাতে পারত? গ্রহ নক্ষত্রের দূরত্ব, ওজন, গতিবিধি ও গতি পরিবর্তন প্রভৃতি বিষয়ে তারা যে সমস্ত চমকপ্রদ অনুমান করেছে, সেসবই তো প্রতিষ্ঠিত নিশ্চল পৃথিবীর চারিদিকে ঘূর্ণায়মান গোলকসমূহের গতিবিধির পর্যবেক্ষণের উপর। সেই একই গতিবিধিকে তো আমিও এখন প্রত্যক্ষ করছি। যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষ তাকে প্রত্যক্ষ করেছে। সে গতিবিধি অতীতে যেমন ছিল, চিরকাল ঠিক তেমনই থাকবে। আর সেই জন্য তার উপর নির্ভর করাও চলে। জ্যোতির্বিদদের এই সব অনুমান যদি পরিদৃশ্যমান আকাশের পর্যবেক্ষণের উপর প্রতিষ্ঠিত না হতো, তাহলে সেগুলো হতো অলস কল্পনা ও সন্দেহের বিষয়। ঠিক সেই রকম আমার অনুমানগুলোকে যদি ন্যায় অন্যায়ের সেই বোধের উপর প্রতিষ্ঠিত করতে না পারি, যা সর্বকালের সকল মানুষের কাছে একই আছে, একই থাকবে, খ্রিস্ট ধর্মের ভিতর দিয়ে যা আমার কাছে এবং যার উপর আমার আত্মা নির্ভর করতে পারে, তাহলে আমার অনুমানগুলোও হবে অলস কল্পনা ও সন্দেহের বিষয়। অন্য সব ধর্মবিশ্বাস ও দেবত্বের সঙ্গে তাদের সম্পর্কের বিষয় নিয়ে কোনো রকম বিচার করবার অধিকার বা সম্ভাবনা কোনোটাই আমার নেই। বসবার ঘরে যাবার পথে লেভিনের পাশে থেমে গিয়ে কিটি হঠাৎ জিজ্ঞাসা করলো, সে কি, তুমি ভিতরে যাওনি? তারার আলোয় সাগ্রহে তার মুখটা ভালো করে দেখে নিয়ে আবার বলল, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো, কি বলো? ঠিক সেই মুহূর্তে একটা বিদ্যুতের ঝলকানি তারাগুলোকে নিভিয়ে দিয়ে তার মুখের উপর যদি আলো না ফেলতো, তাহলে কিটি হয়তো স্পষ্ট করে কিছুই দেখতে পেত না। তবু আবার তার মনে হলো লেভিন সম্পূর্ণ শান্তিতে ও সুখে আছে। সে একটু হাসল। লেভিন নিজেকে বলল, কিটি বুঝতে পেরেছে, ও জানে আমি কি ভাবছি। ওকে কি সব বলবো? না, বলবো না। হ্যাঁ, বলবো। কিছু বলবার আগেই কিটি আবার কথা বলল, কোস্তোয়া প্রিয়, দয়া করে কোনার ঘরটায় গিয়ে দেখো সের্গেই আইভানিসের জন্য ঘরটা ঠিকঠাক করা হয়েছে কিনা। কিটি বলল, আমি নিজে যেতে চাই না, নতুন ওয়াশ বেসিনটা এনেছে কিনা সেটাও দেখো।
সোজা হয়ে কিটিকে চুমু খেয়ে লেভিন বলল, অবশ্যই, এখনই যাচ্ছি। কিটি তার আগে আগে বেরিয়ে গেল। লেভিন ভাবল, ওকে বলবো না, এটা শুধু আমার কাছেই জীবন মরণের গোপন কথা, একে ভাষায় প্রকাশ করা যায় না। ছেলের প্রতি ভালোবাসার বেলায় যেমন, এখানে তেমনি এই নতুন অনুভূতি আমাকে একটি নতুন আলোকিত উল্লসিত মানুষ করে তুলতে পারেনি, অথচ সেটাই আমি আশা করেছিলাম। এই অনুভূতি একটা সানন্দ বিস্ময় হয়ে আমার উপর ভেঙে পড়েনি। এটাই কি ধর্মবিশ্বাস? হয়তো, আমি বলতে পারি না, কিন্তু এ অনুভূতি আমার মধ্যে এসেছে সম্পূর্ণ অগোচরে, যন্ত্রণার পথ বেয়ে। আমার আত্মার মধ্যে দৃঢ়ভাবে শিকড় গেড়েছে। এখনও আমি কোচোয়ান আইভানের উপর রাগ করব, তর্ক করব, বোকার মতো মনের কথা বলে ফেলব। এখনও যা আমার অন্তরের পবিত্র হতে পবিত্রতম অনুভূতি, তার আর অন্যের মধ্যে, এমনকি আমার স্ত্রীর মধ্যে একটা প্রাচীর থেকেই যাবে। আমাকে ভয় পাইয়ে দেবার জন্য স্ত্রীর প্রতি বিরক্ত হব, আবার সেজন্য অনুতাপও করব। আর এখনও কেন যে প্রার্থনা করি তা বুঝতে পারবো না, অথচ প্রার্থনা করেই যাব। কিন্তু এখন থেকে যাই ঘটুক না কেন, আমার জীবন, গোটা জীবন, তার প্রতিটি মুহূর্ত আর আগের মতো অর্থহীন থাকবে না, ভরে উঠবে কল্যাণের এক অলঙ্ঘনীয় সৎকার্যে। জীবনকে যে তাৎপর্য দান করবার শক্তি শুধু আমারই আছে। ধন্যবাদ সকলকে আনা কারেনিনার শেষ পর্বটি শোনার জন্য। আগের 41টি পর্বের অডিও বুক লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এমন আরও ভালো ভালো অনুবাদ সাহিত্য, উপন্যাস, প্রবন্ধ এবং ছোট গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।